এবার পাকিস্তান এবং ভারতের মধ্যে গোলাগুলি শুরু হয়েছে এবং পাকিস্তান ভারতীয় এক সেনাকে গ্রেফতার করেছে। যখন ভারত পাকিস্তানকে প্রতিশোধ নেবে ঘোষণা দিয়েছে, তখন পাকিস্তান উল্টো ভারতের উপর গুলি চালিয়ে বসলো। তবে কি দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হচ্ছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি অন্তর থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আর ধন্যবাদ দিচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্তটা আরো আগেই নেওয়া দরকার ছিল। ভারতের যে সরকার আছেন শায়েস্তা করতে এর থেকে বড় আর কোনো সিদ্ধান্ত হইতে পারে না। এক শালারও বেশি থাকবে না, বুঝতে পারছো? এক শালারও বেশি থাকবে না, খাতনা করে ছেড়ে দিবে। বাঙালিগুলোকে ফাজলামি করো। নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, আমরা বলে থাকি বেশি নাচানাচি কারোর জন্যই ভালো না। যে জিনিসটা আমি পারবো না করতে সেটাও আমি পারবো বলাটাও যেরকম বুকামি, সেরকম যেটা পারবো সেটা করবো না বলাটাও বুকামি। প্রিয় দর্শক, আজকে ভারত হান দিয়ে গিয়েছে পাকিস্তানের ভিতরে। ভারত ধরা খেয়ে গিয়েছে, নরেন্দ্র মোদীর দুটি খুলে দিচ্ছে এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বস্তাটা বইয়া নিয়ে আসছে। আমি দেখো, আমি কিন্তু কোনো বস্তা দেখতে পাই না, এটা একটা অদৃশ্য বস্তা, যেই বস্তা ভর্তি শুধু সুসংবাদ আর সুসংবাদ। পাকিস্তানের পাল্টা পদক্ষেপে বিপদে পড়েছে ভারত এবং এই বিপদটা কেন্দ্রীভূত হয়েছে আকাশ পথ ব্যবহার করতে না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, যে পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য নিষিদ্ধ। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম এবং গোয়েন্দা সংস্থার কাছে তথ্য এসেছে যে আওয়ামী লীগের লোকেরা এই সুন্নিদের ব্যানারে ঢাকায় প্রবেশ করছে এবং তারা এখানে বড় ধরনের সংঘাত কিংবা ঝইঝামেলা তৈরি করতে পারে এবং তাদের ভিতরে আওয়ামী লীগের লোকেরা তাদেরকে ব্যবহার করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য চরম এক সুখবর নিয়ে হাজির হয়েছে। আপনারা কিন্তু ভিডিওর অংশ বেশি দেখে ইতিমধ্যে বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কোন দিকে ইঙ্গিত করছে আজকের এই ভিডিওটি। আমি আশা রাখবো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। পাকিস্তান এবং ভারতের মধ্যে গোলাগুলি শুরু হয়েছে এবং পাকিস্তান ভারতীয় এক সেনাকে গ্রেফতার করেছে। যখন ভারত পাকিস্তানকে প্রতিশোধ নেবে ঘোষণা দিয়েছে, তখন পাকিস্তান উল্টো ভারতের উপর গুলি চালিয়ে বসলো। তবে কি দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হচ্ছে? চলুন এই বিষয়ে বিশেষ কিছু তথ্য জানাবো আজকের ভিডিওতে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফিরোজপুর অঞ্চলে বিএসএফ এর এক জওয়ান পাকিস্তানে প্রবেশের সময় তাকে পাকিস্তানের রেঞ্জার্স টিমের পক্ষ থেকে গ্রেফতার করা হয়। তিনি অনেকটা গোপনীয়তা অবলম্বন করে পাকিস্তানে প্রবেশ করতে চেয়েছিলেন। বলা হচ্ছে তিনি হয়তো বিশেষ কোনো কারণে পাকিস্তানে ঢুকে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিলেন, কিন্তু পাক রেঞ্জার্স টিম তাকে সেই সময় গ্রেফতার করে ফেলে। অর্থাৎ খেলার শুরুতেই একজন লাল কার্ড খেয়ে গেল ভারতের। এখন ভারত বলছে যে তিনি ভুল ক্রমে প্রবেশ করেছেন, অর্থাৎ তিনি সীমান্তটা সেভাবে বুঝতে পারেননি, অথবা তিনি দুদেশের যে সীমান্ত এরিয়া এটাকে অজ্ঞতাবশত এড়িয়ে গেছে। কিন্তু পাকিস্তান বলছে যে না, পাকিস্তানের ভেতরে কোনো ষড়যন্ত্র করতে বিএসএফ জওয়ান প্রবেশ করেছিল। এখন ভারত কি জবাব দেবে? অর্থাৎ খেলা শুরুর সঙ্গে সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের একজন কট খেয়ে গেল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো, এবার এলওসি বরাবর অর্থাৎ পাক এবং ভারত সীমান্তে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে দুপক্ষ গোলাগুলি করেছে। ভারতের গণমাধ্যম বলছে, প্রথমে পাকিস্তান ভারতকে উদ্দেশ্য করে কাশ্মীর সীমান্তের কাছাকাছি তারা ভারতীয় যে চেকপোস্ট, সেই চেকপোস্টকে টার্গেট করে গুলি করেছে। মানে সীমান্ত রেখা বরাবর যে চেকপোস্ট ভারতীয়, সেখানে গুলি করেছে এবং ভারতীয় সেনারা পাল্টা গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনীকে লক্ষ্য করে। এটি হলো ভারতের গণমাধ্যম বা সরকারি বরাত থেকে পাওয়া খবর। কিন্তু পাকিস্তান বলছে যে না, তারা প্রথমে গুলি করেনি, এটি ভারতের মিথ্যাচার। মূলত পাকিস্তানকে টার্গেট করে ভারতীয় জওয়ানরা প্রথমে গুলি করে, এরপর পাকিস্তান পাল্টা জবাব দেয়। অর্থাৎ আমরা এক বাক্যে বলতে পারি ম্যাচ শুরু হয়ে গেছে এবং এটি শেষ পর্যন্ত যুদ্ধের দিকে যাচ্ছে। ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনীর প্রধান তিনি কাশ্মীর সফরে রয়েছেন। প্রথমে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরে গেছেন, এরপর প্রবেশ করলেন সেনা প্রধান এবং বলা হচ্ছে কাশ্মীর সীমান্তের কাছে
ভারতের অজস্র শত শত বা হাজার হাজার বাংকার গড়ে তুলেছে ভারতীয়রা। এই বাংকারগুলো মূলত পাকিস্তানকে যুদ্ধকালীন সময়ে মোকাবেলা করার জন্য। এবং পাকিস্তানের যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি বিজয় সহ যুদ্ধের পর যে বিজয় হবে এরকম নিশ্চিত একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে। কিন্তু পাকিস্তান তাদের এই পরিকল্পনা বুঝতে পেরে তাদেরকে প্রতি পদে পদে আটকে দিচ্ছে। বৃহস্পতিবার সীমান্ত লগ্ন চেকপোস্টে দুপক্ষের যে গোলাগুলি হয়েছে সেখানে নিহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দুপক্ষের মধ্যে যা কিছু হয়েছে সেই খবরে এটুকু বলা যায় যে এই ঘটনাটি যুদ্ধের দিকে চলে যেতে পারে। এখন দেশের দুটো গণমাধ্যম বা দুটো দেশের সরকারি মাধ্যমগুলো যে তথ্য দিচ্ছে একে অপরের বিপরীত তথ্য দিচ্ছে। এই বিপরীত তথ্যে সঠিক তথ্য আমরা তৃতীয় ব্যক্তিরা পাচ্ছি না। সঠিক তথ্য এই দুই দেশের মধ্যে হয়তো সীমাবদ্ধ, কারণ একে অপরে কাদা ছড়াছড়ি করছে। এখন প্রশ্ন হলো নরেন্দ্র মোদী তবে কি ডোনাল্ড ট্রাম্পের সিগন্যাল পেয়ে গেছে যুদ্ধের, নাকি উস্কে দিতে চাইছেন তিনি যুদ্ধটা? আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারত আন্তর্জাতিক বিশ্বের স্টাবলিশমেন্টকে বোঝাতে সমর্থ হয়েছে। পেহেলগাঁওতে যে আক্রমণটি হয়েছে এটি মূলত করেছে পাকিস্তান, এবং পাকিস্তানকে উত্তম জবাব দেওয়ার সময় হলো এটি। এখন যারা ভারতীয় লবিস্ট তারা পাকিস্তানকে দায়ী করে তাদের মতো করে এই বিষয়টিকে এস্টাবলিশ করতে চেয়েছে। এখন পাকিস্তান কি পারবে শেষ পর্যন্ত তাদের গায়ে চাপানো এই অভিযোগটি মিথ্যা প্রমাণ করতে? ইতিমধ্যে পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সীমান্ত দিকে, মানে যেই পাক ভারত সীমান্ত রয়েছে সেখানে তারা পৌঁছে গেছে। যে কোনো যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতে সর্বোচ্চ প্রস্তুতি পাকিস্তান সম্পন্ন করেছে। আজকের মধ্যে পাকিস্তান তাদের যে নতুন সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণের কথা এটি এখন বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে। ভারত একদিন আগেই তারা মিসাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। অর্থাৎ ভারত যখন তার দেশে উদ্ভাবিত মিসাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মানে উৎক্ষেপণ করলো বা পরীক্ষা চালালো, তখন ভারতের এই জবাবে পাকিস্তানের বসে থাকেনি। পাকিস্তানও অপেক্ষা ছিল তারা কি করবে। এবার পাকিস্তান ঘোষণা দিল তারা সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণ করবে। এটি 2700 কিলোমিটার দূরে 70 লক্ষ্য বস্তুকে আঘাত করতে পারে। বিষয়টা ভালো করে শুনুন। ভারত যে পরীক্ষাটা চালালো সেটি হলো যে কোনো মিসাইল আসলে সেটিকে ইন্টারসেপ্ট করার জন্য, বিধ্বংসী মিসাইল। আর পাকিস্তান কি করলো, ভারতের পরীক্ষার পরপরই তারা নিজেরা বললো আমরাও পরীক্ষা চালাবো সারফেস টু সারফেস মিসাইল। এটি কি ভূমি থেকে ভূমিতে আক্রমণ, অর্থাৎ এটি ভূমি থেকে শত্রুকে টার্গেট করে হিট করবে। এটি প্রথমে মাটি থেকে চলে যাবে আকাশে, উপরে গিয়ে একটা ধরেন মহাশূন্যে বা আমরা যেটাকে বলি আকাশের বিশেষ স্পেস পর্যন্ত পৌঁছে সেখান থেকে সেটা ভারত বা তার শত্রুর টার্গেটকে মুভ করবে এবং সেখানে নিখুঁতভাবে আক্রমণ করবে। তো এখন পাকিস্তানের এই সারফেস টু সারফেস মিসাইল কি বলবো উৎক্ষেপণের জন্য তাকিয়ে আছে বিশ্ব। পাকিস্তান বলছে এটি 2700 কিলোমিটার দূরে আক্রমণ করতে পারে। অর্থাৎ 2700 কিলোমিটার যদি আমরা বলি সেটি বলতে পারি যে পাকিস্তান থেকে ভারতের যে কোনো অঞ্চল বা মূল যে শহরগুলো, সেটা দিল্লি বলতে পারি, মুম্বাই বলতে পারি, বা ধরেন গুজরাট বলি, অথবা ভারতের যে প্রাণকেন্দ্র, এটি পাকিস্তান থেকে 2700 কিলোমিটারের মধ্যেই পড়ে এই রেঞ্জ। তাই পাকিস্তান এই রেঞ্জটাকেই তারা ঘোষণা করছে। এখন নতুন কি চমক দেখাবে ভারত? ভারতের চমকের পরই পাকিস্তানের চমক ইতিমধ্যে আমরা জেনে গেলাম। ভাবিয়ে শোনো, বস্তাটা বইরা নিয়ে আসছে। আমি দেখো, আমি কিন্তু কোনো বস্তা দেখতে পাই না, এটা একটা অদৃশ্য বস্তা, যেই বস্তা ভর্তি শুধু সুসংবাদ আর সুসংবাদ। তবে কেউ কেউ বলছেন যে এই সুসংবাদগুলো অতীত সময় থেকেই এগুলো চলমান ছিল, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিত্ব এবং অনেক কিছুর কারণে হয়তো এই কাজগুলো আরো পরে হইতো, বাট এখন হয়ে গেছে। প্রথম সুখবর হচ্ছে কাতার আমাদের কাছে আর কোনো টাকা পায় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব আছেন বারবার বলছিলেন আওয়ামী লীগ সরকার আমরা নাকি অনেক টাকা কাতারের কাছে দেনা ছিল, দেয় নাই, বাট ডক্টর মোহাম্মদ ইউনূস বস্তা ভরে নিয়ে গেছেন। মানে কাতার যত ঋণ টিন আমাদের কাছে ছিল, টাকা পাওনা ছিল, জ্বালানি টালানি নিয়ে সব দিয়ে দিচ্ছেন, এখন আমরা ফ্রি। তো কাতার কি দিল? প্রথমত কাতারের আমির তার আম্মার সাক্ষাৎকার দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কাতারের আমিরের মায়ের সাক্ষাৎকার আমার কাছে মনে হয়েছে বিষয়টা বিরল। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেলিস্ট, সেই জায়গা থেকে এটা হলেও হতে পারে যে হয়তো আমাকে দেখার একটা খারিশ ছিল। এর বাহিরে আপনি দেখেন কাতারে বাংলাদেশ সেনাবাহিনীর সেনারা যাবে, এটা যদি আওয়ামী লীগ সরকার আমল থেকে নেওয়া একটা সিদ্ধান্ত, বাট বাস্তবায়নটা এখন হচ্ছে আগামী 2 মাসের মধ্যে যাবে। আরো সুসংবাদ আছে কি, বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। নাম ছোট করা দরকার, এদের এত বড় নাম দিয়ে কি করবে?
গোষ্ঠী টুষ্টি লম্বা সহ, কার ছেলে কার নাতি কার প্রতি এরকম মনে হয়, তাই না? আরবি যারা বলছেন জানাবেন। আপনার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেন যে বাংলাদেশে যে চলমান সংস্কার আছে সেটার প্রতি কাতারের পূর্ণ সমর্থন আছে। ইউনূস সাহেবের জন্য সুখবর। তারপরে হচ্ছে সংস্কারের জন্য যারা অপেক্ষা করছেন যে মিডল ইস্ট আসলে কি ভূমিকা রাখবে, তারা কিন্তু পজিটিভ ভূমিকা রাখছে। এখন এই কথাগুলো আমাদের গণমাধ্যম বলতেছে, কাতারের গণমাধ্যম থেকে আমরা জানি না। তো যাই হোক, এরপরে দ্বিতীয় ধাপে আপনার প্রধান উপদেষ্টার যে নেতৃত্ব, এটার প্রতি তিনি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন কাতারের। আর তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে তিনি মনোনীত করবেন। এগুলো কিন্তু ডিফারেন্ট একটা ওয়ার্ড শুনছি, তাই না? যে কাতারের প্রধানমন্ত্রী বলতেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্কটাকে আরো ভালো করার জন্য, আরো নতুন উচ্চতায় কিভাবে আরো কিছু করা যায়, তো তিনি তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে বাংলাদেশের জন্য মনোনীত করবেন। আর চলমান সংস্কার এবং বাংলাদেশকে পুনর্গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী বছরগুলোতে আরো শক্তিশালীভাবে যেন আত্মপ্রকাশ করতে পারে, তিনি সেই দোয়াও করছেন এবং সম্ভাব্য যত ধরনের সুযোগ দরকার বা সুবিধা দরকার সেটাও দিবেন। এবং তিনি বলছেন যে আমরা আপনার অব্যাহত নেতৃত্বের উপর আস্থা রাখি। তো প্রধান উপদেষ্টা সুযোগ পেয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কূটনৈতিক, আর্থিক, বিনিয়োগ খাতে কাতারের পূর্ণ সহযোগিতা কামনা করছেন। এর মধ্যে আপনার তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন সুযোগ, সমৃদ্ধ ভবিষ্যৎ সৃষ্টি করা। আর ইউনূস সাহেব তিনি কাতারের প্রধানমন্ত্রীকে বলছেন আমাদের তরুণদের স্বপ্নের দেশ গড়তে আপনাদের সহায়তার প্রয়োজন। তো শেখ মোহাম্মদ বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করার বিষয়ে আলোচনা করার জন্য একটি কারিগরি দল পাঠানোর আহ্বান জানিয়েছেন। যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছেন আপনি একটা কারিগরি দল পাঠান, আমাদের টিম আপনাদের টিম, উভয় টিম বৈশা আপনার কাজ করবে। এছাড়া রোহিঙ্গাদেরকে যেন মর্যাদার সঙ্গে স্বদেশে ফেরানো যায়, এই ব্যাপারেও কাতারের কাছে সহযোগিতা চেয়েছেন। কাতার বলছে ভাই দিলাম। তো মোটামুটি আমরা দেখলাম যে এখানে কাতারের প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, সবগুলোই বাংলাদেশের জন্য কল্যাণকর, পাশাপাশি ইউনূস সাহেবের জন্য কল্যাণকর। যাই হোক, এখানে জ্বালানি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেগুলো আমরা খুব শীঘ্রই তো পেতে যাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যি সত্যি প্রবাসীদেরকে মূল্যায়ন করছেন। তার একটা নমুনা পাওয়া গেল কাতার সফরে, খুবই সংক্ষিপ্ত সফর ছিল, সেখানে নানা পর্যায়ে তার ব্যস্ততা ছিল, কিন্তু প্রবাসীদেরকে বলেননি, তাদের সাথে আলাদাভাবে মিটিং করেছেন এবং পুরো কৃতিত্ব দিয়েছেন। সেই কাতারে 254 মিলিয়ন জ্বালানির পুরো খরচ বা পাওনা সেটা পরিশোধ করে বলেছেন যে আজকে কাতারের মাটিতে বাংলাদেশ যে মানে মাথা উঁচু করে দাঁড়াতে পারলো তার কৃতিত্ব প্রবাসীদেরকে। প্রবাসীদের কথা শুনেছেন এবং আমি ভিডিওতে দেখলাম একজন প্রবাসী বলছেন প্লিজ আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না মাঝপথে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে যেমন বাংলাদেশেরও একটা বড় অংশ চায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব পালন করে যাক, ঠিক তেমনি তার প্রতিফলন ঘটল কাতারের মাটিতে, যেখানে একজন প্রবাসী দাঁড়িয়ে বলছেন প্লিজ আপনি ছেড়ে যাবেন না আমাদেরকে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এখন যে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তার নানা আলামত দেখা যাচ্ছে, তার সাফল্য দেখা যাচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দেখলাম সেখানে ফাজুল কবির খানকে বলছেন যে প্রবাসীদের অবদানটা কি, তখন তিনি বললেন প্রায় 3-3.5 বিলিয়ন এরকম নানা ধরনের পাওনা ছিল, সেটা মানে কমতে কমতে এখন 600 অথবা 900 মিলিয়নে এসে দাঁড়িয়েছে। তার মধ্যে অনেকটাই শোধ হয়ে গেছে। তার মধ্যে একেবারে কাতারের যে পাওনা ছিল জ্বালানি বাবদ, তার পুরোটা শোধ করে তিনি এসেছেন এবং জ্বালানি মন্ত্রী হোয়াটসঅ্যাপে মেসেজে থ্যাঙ্কস দিয়েছেন, সেই কথা উল্লেখ করেছেন। এবং তিনি বলছেন যে আমরা যে শক্তি হয়ে দাঁড়াতে পেরেছি তার মূলে আপনারা সহযোগিতা না করলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারতাম না। আপনারা কখনো আমাদের থেকে বিচ্ছিন্ন ভাবেন না। দেখেন এই সরকার পতনের আন্দোলনে কিন্তু প্রবাসীদের একটা ভূমিকা আছে। তারা শাটডাউন রেমিটেন্স কর্মসূচিতে চলে গেছিল এবং তলানিতে নামছিল, বলছিল যে কেউ আমরা বৈধ পথে টাকা পাঠাবো না, টাকা পাঠালে এটা সরকারকে সহযোগিতা করা হবে, অর্থাৎ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করা হবে। যেই মাত্র পট পরিবর্তন হলো দেখেন তারপর থেকে সেই আগস্ট মাস থেকে দফায় দফায় শুধু বেড়েছে, কখনো কমেনি। বাড়তে বাড়তে লাস্ট গত মাসে মানে এই ঈদের সময়ের মার্চ মাসে 3 বিলিয়ন, যেটা বাংলাদেশের রেমিটেন্সের ইতিহাসে সর্বোচ্চ এসেছে। এবং তারপরে এখন ঈদ নেই, তারপরও দেখা যাচ্ছে যে গড়পড়তায় আগে ছিল কোনো রকমে 1000 কোটি টাকা প্রতিদিন আসতো, এখন সেটা কিন্তু সেটাও ক্রস করছে। তার মানে 3 বিলিয়ন না হোক, রোজা এবং ঈদের কারণে বাড়ে এটা স্বাভাবিকভাবেই, কিন্তু কমলেও এখন ওই আগের মাস তুলনায় কিন্তু কখনো কমবে না, এটা বাড়তে থাকবে। কারণ প্রবাসীরা বুঝতে পারছে যে তাদের শরিক হইতে হবে। এবং ওই জন্য বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে আপনারা বিচ্ছিন্ন ভাববেন না, আপনারা আমাদের পাশে দাঁড়ান। পাশে দাঁড়ানোটা কিভাবে দাঁড়াবে? যদি বৈধ পথে যত বেশি রেমিটেন্স পাঠাবে, টাকা পাঠাবে দেশে, এটাই হবে বাংলাদেশের জন্য শক্তি। বাংলাদেশের রিজার্ভ বাড়তে থাকলে তিনি বলেছেন যে আইএমএফ এর সাথে আমরা দর কষাকষি করবো। আইএমএফ টাকা দিতে চায় কিন্তু সাথে 1000টা শর্ত, যে ভর্তুকি কমাইতে হবে, এটা করতে মানে ভর্তুকি, কৃষকের ভর্তি কমাইলে সারের দাম বেড়ে যাবে, ক্ষতি হবে, বিদ্যুতের ভর্তুকি প্রত্যাহার করা মানে বিদ্যুতের দাম আরো বাড়বে। এগুলো বলছে যে না আমরা এখন দর কষাকষি করবো, দরকার আইএমএফ এর
ওই যে লোন নিব না আমরা, সেই লোনটা যদি প্রবাসীরা যদি ব্যাপক মাত্রায় পাঠাতে থাকে রেমিটেন্স, তাহলে আর দরকার নেই। বিমানবন্দরের কথাটা দেখলাম, একজন প্রবাসী বলছেন, তিনি বলছেন যে বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদা সেবা প্রদান করা হবে, প্রবাসীদের দেশে আসা যাওয়া যেন শান্তিপূর্ণ এবং আনন্দদায়ক হয়, আমরা সেই ব্যবস্থা করব। বিমানে পণ্য পরিবহনের ক্ষেত্রে কার্গো ভাড়া কমানোর দাবি জানান ব্যবসায়ীরা। জবাবে ডক্টর ইউনূস বলছেন যে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিমান পরিবহন দ্রুত করা এবং কার্গো ভাড়া কমানোর পদক্ষেপ গ্রহণ করেছি। ঢাকা বিমানবন্দর ছাড়াও সিলেট, চট্টগ্রাম এবং সিলেট বিমানবন্দর থেকে কিভাবে সহজে পণ্য পরিবহন করা যায় তা নিয়েও আমরা কাজ করছি। ঢাকা, সিলেট, চট্টগ্রাম এই 3টা বিমানবন্দর থেকে পণ্য পরিবহনের যেহেতু ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিছে, এখন এই 3টা বিমানবন্দরকে ঘিরে এখন পরিকল্পনা হচ্ছে যাতে এখান থেকে রপ্তানি পণ্য সব বিদেশে পাঠানো যায়। তিনি বলেন সাধারণত যাত্রী পরিবহনকে গুরুত্ব দেওয়া হবে, তবে এখন আমরা বিমানে পণ্য পরিবহনকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি। পাসপোর্ট সহ সব ধরনের সেবা অনলাইনে করা হচ্ছে। এক্ষেত্রে তিনি সরকারকে প্রবাসীদের পরামর্শ প্রদানের আহ্বান জানান। যাক, তাহলে বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বুঝতে পারছে যে প্রবাসীদেরকে এনকারেজ করতে হবে, তাদেরকে যত বেশি মানে সহযোগিতা সরকার দেবে তত বেশি রেমিটেন্স আসবে এবং প্রবাসীরা বাংলাদেশের একটা অংশে পরিণত হবে। এই ধারণাটা, বোধটা তৈরির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস কাজ করছেন। দর্শক, জামাত ইসলামের প্রোগ্রামে বিতর্কিত সম্পাদক এবং কথিত রয়ের এজেন্ট, ভারতের দালাল সন্তোষ শর্মার উপস্থিতির ঘটনা নিয়ে বা তাকে দাওয়াত দেওয়ার ঘটনা নিয়ে সাংবাদিক ইলিয়াস এতদিন ফেসবুকে লেখালেখি করে আসছিলেন। এটা নিয়ে তুমুল প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় জামাত শিবির কর্মীদের মধ্যে হয়েছিল। তো সাংবাদিক ইলিয়াস অবশেষে ভিডিও বানালেন এই বিষয়ে, তার ভিডিওর জবাব দেব। তিনি কি অভিযোগ করেছেন, তার অভিযোগ সত্য কিনা, এবং সাংবাদিক ইলিয়াস কি চান। একই সাথে ইলিয়াস পিনাকির কথা বলার ধরন, মেথোডোলজি, আকিদা, মানহাজ অলমোস্ট সেম। তারা আসলে কি চায় জামাতের, কেন জামাতের বিরুদ্ধে লেগেছে, এই বিষয়টা ক্লারিফাই করা দরকার। দর্শক, সাংবাদিক ইলিয়াস শিরোনাম দিয়েছেন ভারতীয় গোয়েন্দা সংস্থার খপ্পরে জামাত। এই শিরোনামটা ভেরি ইম্পর্টেন্ট। থাম্বনেইল 12 ভাতারে জামাতের নতুন ভাতার ভারত। তো দর্শক, প্রথমে যেটা বলবো, ইলিয়াস কিংবা পিনাকি, স্পেশালি এখন যেহেতু সাংবাদিক ইলিয়াসের ভিডিও নিয়ে কথা বলছি, তাদের যে সমালোচনার ধরন, তাদের যে সমালোচনার স্টাইল, এগুলোকে গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন হিসেবে জামাতকে সহ্য করতে হবে। এবং এই স্টাইলের সমালোচনাগুলো হাসিনা সহ ভারতের দালালদের বিরুদ্ধে কার্যকরভাবে ইলিয়াসরা প্রয়োগ করে আসছেন। অতএব জামাতের বিরুদ্ধে যদি বলে, মানে তারা জামাতের কেউ নয় যে জামাতকে আলাদাভাবে সম্মান দিয়ে কথা বলতে হবে, তারা এই ধরনের কথা বলতে পারে, এটা তাদের মেথোডোলজি। অতএব এই জায়গায় আমি কোনো আপত্তি করছি না। 12 ভাতারই বলুক, এমনকি খুব আপত্তিকর অনেক শব্দ জয়েন করেছে, যেমন জামাত নেতৃবৃন্দের কথা বলেছেন তাদের কোনো ভিডিও টিডিও আছে কিনা মমতাজের সাথে, যেগুলো একদম অমূলক এবং খুবই আপত্তিকর। কিন্তু এই টাইপের কথা তারা তাদের অ্যাক্টিভিজমে কিংবা ভিডিওতে অন এভারেজ বলেন। যেহেতু তারা জামাতের কেউ না, তারা বলতে পারেন। তারপর এই বিষয়টা আমি অ্যাপ্রিসিয়েট করবো, এবং এটা বিয়ন্ড রিজনেবল ডাউট। পিনাকি, ইলিয়াস তারা বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য গোষ্ঠী, এমনকি চরমনাই, তাদেরকে বিশেষ করে পিনাকি, ইলিয়াস চরমনাইকে এর আগে যেভাবে ধোলাই দিয়েছে, এবং সেই ধোলাই কিন্তু জামাত শিবিরই প্রচার করেছে। চরমনাই বিএনপি কিংবা অন্য দলের শানে যে শব্দ প্রয়োগ করে ইলিয়াস, জামাতকে যথেষ্ট ছাড় দেওয়া আছে, এতে কোনো সন্দেহ নেই। ছাড় দিতে বাধ্য নয়, ছাড় দেওয়া উচিত নয়, মনে করি। তাদের কাজ সমালোচনা করা, তার কাজ করবে। এখন আরেকটা হিসাব অনেকে মিলাতে পারছে না জামাত শিবিরের লোকজন, ইলিয়াস এত খেপেছে কেন। অনেকে বলছে ভাই থামেন, আপনাকে আমরা পছন্দ করি, ভালোবাসি, আপনি এগুলো কি করছেন। না ভাই, থামবে কেন, না, এখানে থামার কিছু নেই। ইলিয়াস জামাতের কেউ নয়, এবং ইলিয়াস সাহেবের কাজই হচ্ছে এটা। ইলিয়াসের প্রাসঙ্গিকতা বা তার আগামী দিনের ভবিষ্যৎ বা সবকিছুর মিশনই হচ্ছে এটা যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন ক্যারেক্টার হিসাবে থাকবেন ইলিয়াস পিনাকি। অতএব ভারত বা সম্পৃক্ততার সামান্য জায়গা তারা টলারেট করবে না, এটা তাদের একদম এস্টাবলিশড প্রিন্সিপাল তাদের। অতএব এই জায়গা থেকে তারা সরবেন না, এই জায়গাটা নিয়ে বাড়াবাড়ি করবেন, এটা এক্সপেক্টেড। এই জায়গা থেকে সরলে, এই বিষয় নিয়ে জামাতকে ছাড় দিলে ইলিয়াসের প্রাসঙ্গিকতা থাকে না। অতএব জামাতের লোকজন ইলিয়াসকে জামাতের শিবিরের সাবেক সাথী হিসেবে তো দেখবেন না। কেন দেখবেন? তিনি তো কখনো শিবির করেন নাই। ইলিয়াস ভাইকে ইলিয়াস হিসাবে দেখবেন। মির্জা ফখরুল সাহেব নিয়ে আলাপ করি, হ্যাঁ, এ বুঝে দেখি বিএনপি আসলে একটা দল হয়েছে, কিন্তু কেন একটা রাজনৈতিক দল হয়ে উঠতে পারে না। শুনে মনে হইতে পারে পিনাকি খুব বেয়াদবি করিচ্ছে, এরকম সিনিয়র রাজনৈতিক নেতাদের সম্পর্কে কথা কইছে, ওই কি কথা কওয়ার যোগ্যতা আছে না, লেখাপড়া আছে। আজ না বুঝে দেখি যে আমি যে কথা কইছি সে কথাটা বুঝে কইছি না বুঝে কইছি, নাকি মির্জা ফখরুলরা বিএনপি না বুঝে কথা বলে, সেটা না বুঝে দেখি। মির্জা ফখরুলকে গান্ধী বলতো তার দলের কর্মীরা যখন আওয়ামী লীগ ক্ষমতায়। আমি সেই সময় ওনার সমালোচনা করেছি, কারণ আমার সবসময় মনে হইতো উনি এখনো তারুণ্যে আটকায় আছেন। এটা শুনে আবার মনে করেন না যেটা ভালো, উনি উনার বাম ওরিয়েন্টেশন ছাড়তে পারেন নাই তরুণ বয়সে। উনি 70 দশকের বামের চোখ দিয়া দুনিয়াকে দেখেন। আমি এক্সাম্পল দিই, ওনার এই বক্তব্যের সমালোচনা করেছিলাম। উনি আইএমএফ এর ঋণ নিয়ে কথা বলতে গিয়ে বলছেন ক্ষমতায় টিকতে আইএমএফ এর শর্তে বন্দী সরকার, এটা তো বামেরা কয়। আইএমএফ খারাপ, আইএমএফ এর শর্ত খারাপ, এটা নামাই যাবে না, এটা হারাম, হারাম না হইলেও তো মাকরু পথেই সিসিসি আইএমএফ সি।
সাম্রাজ্যবাদের দালাল IMF, সি এটা কেউ নেয়? আচ্ছা বলেন তো, বিএনপি ক্ষমতায় আসলে IMF সালে টিকতে পারবেন? উনি IMF এর শর্ত মানবেন না নাকি? বিএনপি টাইমে IMF এর লোন শর্ত ছাড়া ছিল। হুদাই এই সমস্ত কথা বলেন কেন মির্জা ভাই? আমার বিএনপির লোকজনরা এটা খুব অপছন্দ করে, তারা মনে করতেছে আমি হুদাই বিএনপির টুপকিতে আঙুল দিতেছি। রোগ থাকলে টুপকিতে আঙুল দেওয়া লাগে, আপনাদের রোগ ধরা পড়েছে তাই দিছি, এরপরে দেওয়ার আগে এক্সকিউজ মি কয়ানি মুনি, ইংরেজি যেহেতু কমো তাহলে ঠিকই কমো। তো বিএনপির নেতার মির্জা ফখরুলের কথা শুনলে মনে হয় যে এরা কেন হুদাই রাজনীতি করেছে। রাজনীতির এরা বুঝে না, রাষ্ট্র বুঝে না, ক্ষমতা বুঝে না। তাছাড়া এমনি এমনি একটা দল ইন্ডিয়ার কোলে সইরা বসে উনি যুক্তি দিচ্ছে কেন দ্রুত নির্বাচন করতে হবে। তো দুটা কারণ কইছে, এক নম্বর কারণ হইতেছে স্থিতিশীলতা, দুই নম্বর হইতেছে গভর্নেন্স বা সুশাসন। এতে বোঝা যায় উনি রাজনীতি আর রাষ্ট্র বিষয়টা বুঝেন নাই। আসলে এই বিষয়টা একটু বিস্তারিত করে বুঝেনি। রাজনীতিতে ক্ষমতা বিষয়টা কি? ক্ষমতা মানে গায়ের জোর। আপনি আপনার শত্রুরা দাবরানের উপরে রাখবেন, তারা দাঁড়াইতেই দিবেন না। আর আপনি যে তারা দাঁড়াইতে দিতেছেন না সেটা যে ন্যায্য, এইটার পক্ষে আপনি বয়ান উৎপাদন করবেন। হাসিনা ক্ষমতা কেন চলে গেল? চলে গেল দুইটা কারণে। নাম্বার ওয়ান, হাসিনা যে মাইরা কাইটা যে ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার ন্যায্যতা বা জাস্টিফিকেশন বা যৌক্তিকতা সে দিতে পারতেছিল না। আর দুই নাম্বার হইতেছে যে হাসিনার যে পুলিশ যারা গুলি করতেছিল তাদের গুলি খাইও জনতা পিছু হটে নাই, পাল্টা মাইক দিয়া মাইরা ট্যাঙ্গি রেখেছে রাস্তায় রাস্তায়, থানা আক্রমণ করে পিঠা ছাতু করে দিছে, আওয়ামী লীগের গুন্ডাগুলোকে দলাই দিয়া ফ্ল্যাট করে দিছে, গান গাইয়া হারমোনিয়াম বাজার বিপ্লব হয় নাই, রক্তারক্তি করে পরাজিত করতে হয়েছে হাসিনাকে। এই বিপ্লবী সহিংসতা, আবার মাথায় রাখেন, বিপ্লবী সহিংসতা ছাড়া হাসিনা হটতো না। আমি কইছিলাম আমলাগুড়াকে ধরে ফ্ল্যাট করে দেন, আমি 5 তারিখে গুলি বন্ধ না করলে আমিও ফ্ল্যাট হয়ে যেত। আমাদের তো একটা গুলি করলে একটাই যায়, আর ওদের একটারে ফ্ল্যাট করে দিলে 1000টা পলাইতো। এইটা আপনারা কেউ কইবে না। বিপ্লব শুধু ওই ঐশ্বরিয়া রায়ের ভুবন বলানো মুখশ্রী না। হ্যাঁ, বিপ্লবের একটা দুর্গন্ধযুক্ত আছে, ঐশ্বরিয়া রায়ের আছে, ওই কথা আমরা স্বীকার করতে চাই না। কিন্তু 2 দিন হাগা বন্ধ হইলে জানবেন গুরুত্ব কত। ক্ষমতা হইতেছে এই হ্যাডম, আর এই হ্যাডম হচ্ছে প্রতিপক্ষের ক্ষতি করার ক্ষমতা, তার দাবড়ায় দেওয়ার ক্ষমতা। তাই দেখবেন যারা জনতাকে মোবিলাইজ করতে পারে, উদ্বুদ্ধ করতে পারে, তাদের শত্রু বানানো শুরু করছে বাঙ্গুয়ালি ঠেলা, বিএনপি বেশি কইরা। তাদের আশঙ্কা এরা যদি না থাইমা আমার উপরে চড়াও হয় তাহলে তো আমরা শেষ। এই ভয় থাকা ভালো। জনতার ভয়ে রাষ্ট্র প্রশাসন বড় লোকেরা যদি ভয় না থাকে তাহলে আবার লুটপাট শুরু করবে এরা। মির্জা ফখরুল রাষ্ট্রের ক্ষমতা হাতে চাইতেছে, তাহলে ওইটা নিয়ে উনি সব ঠান্ডা করে দিতে পারবেন, এটাই উনি স্থিতিশীলতা বলতেছেন। কারণ প্রফেসর ইউনূস নাই, ছাত্ররাও নাই, বিএনপি পিছে ওয়াকার আর আকাশে ইন্ডিয়ার চাঁদ, আর তারপরে চট করে ঢুকে পড়া আওয়ামী লীগ, জামাতরাও নাকি লাইনে আনিছে, সত্য মিথ্যা জানি না, বিএনপির লোকেরাই কইতেছে। আবার দেখি রয়ের মার্কা মারা সন্তোষ শর্মা জামাতের মিটিং এ কথা কইছে, স্টেজ বানায় জামাত তুলে দিচ্ছে। হ্যাঁ, ভালোই মজাই মজা। তখন তো এরকম হইলে আর তখন কে কারে চ্যালেঞ্জ করে? আওয়ামী লীগের প্রধান বিরোধী দল বানাবে, এই হচ্ছে প্ল্যান। 1975 সরদি বডিগার্ড জয় বাংলা হওয়ার পরে মাত্র 6 বছরের মাথায় ইন্ডিয়ান এজেন্ট এরশাদকে ইন্ডিয়া ক্ষমতা বসায়, তারপরে আবার আওয়ামী লীগ ফিরে। এভাবে আগামীর ইতিহাস লেখার কোশিশ করিচ্ছে ইন্ডিয়া। বিএনপি এমনিতে ক্ষমতা যেত, কোন কারণে আমার মাথায় আসে না। বিএনপির ইন্ডিয়ার কোলে গিয়া উঠতে হইলো, বিএনপি এখন হা করে উঠবে, কই আমরা ইন্ডিয়ার কোলে গিয়া উঠেছি। আসুক বিএনপির ক্ষমতা, একটা জিনিস করে দিই, দেখে বুঝবেন যে বিএনপি ইন্ডিয়ার কোলে উঠেছে কিনা। দেখেন হাসিনার ইন্ডিয়ার সাথে কইরা যাওয়া চুক্তিগুলো বাতিল করে কিনা বিএনপি। ইন্ডিয়া বিএনপিরা বুঝেছে যে ইসলামপন্থীরা বড় হইতেছে, লীগ না থাকলে সে এটা সামলাতে পারবে না। দেখেন রিপাবলিক টিভি কি বলে, ওরা অবশ্য জানে না বিএনপি অলরেডি ভারতের বিরোধিতা থেকে সরে আসছে, ইন্ডিয়ার কলেজে উঠছে। তাও শোনেন, দেখেন এটাই করছে বিএনপি, ঠিক কিনা? দিন যাবে বিএনপি যেভাবে আজকে ভারত বিরোধিতা করছে, সেই বিএনপি ভারত বিরোধিতার জায়গা থেকে ছুড়ে ফেলে দিয়ে ক্রমাগত ভারতের কাছে আসতে চাইবে, কারণ ভারতই পারে একমাত্র নির্বাচনটা দিতে বাধ্য করাতে। তাই বিএনপি খুব দ্রুত ভারত বন্ধু হওয়ার চেষ্টা শুরু করে দেবে আর কদিনের মধ্যেই, আমি এটাকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। এবং আরেকটা বিষয় আমি বলছি যে বিএনপি যত আওয়ামী লীগ বিরোধিতা করুক না কেন, যখন তারা একক প্রচেষ্টায় ইউনূসকে সরাতে পারবে না, তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যৌথ মঞ্চ করে ইউনূসকে সরাতে রাস্তায় নামতে বাধ্য হবে। ঠিক এরশাদ বিরোধী আন্দোলনে যেভাবে খালেদা জিয়া এবং শেখ হাসিনা একসঙ্গে রাস্তায় নেমেছিল, ঠিক সেভাবেই নামবে, কারণ ইউনূসকে তাদেরকে সরাতে হবে। দেখেছেন, এটা দেখে আমার সেই জিয়ার আমলের কথা মনে পড়ছে। আওয়ামী লীগ তো 1975 শেষ হয়ে যায়। ও কিন্তু ওই সময় 1975 সালের পরে জিয়াও আওয়ামী লীগের পলিটিক্যাল দুশ্মন হিসেবে পছন্দ করেছিল। কেন জানেন? তখন বিএনপি অবশ্যই জিততো, কিন্তু বিরোধী দল হয়তো খন্দকার মোস্তাকের পার্টি। মোস্তাককে জেলে নেওয়া হয় 1976 সার্কিট হাউসের কাপলেট চুরির অভিযোগে, সারা হয় 1978 সালে 16 ডিসেম্বর উপলক্ষে। তার 7 সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন। খন্দকার মোস্তাক যেন দল গঠন করতে না পারে সেজন্যই তাকে 1976 সাল থেকে জেলে নেওয়া হয়। জাসদের মূল নেতারাও জেলে রাখা হয়। জাসদ 8টা আসন পায় আর 39টা আসন পায় আওয়ামী লীগ বিরোধী দল হয়। খন্দকার মোস্তাক দল গঠন করে নির্বাচন করতে পারলে আওয়ামী লীগের অবস্থানটা উনি নিতেন। আওয়ামী লীগের ভোটের বেশিরভাগই উনি পাইতেন। উনার ভোটাররা মুসলিম লীগে ভোট দিছিল তখন, আর মুসলিম লীগ ওই নির্বাচনে 20টা আসন পাইছিল। এইদিকে নিয়ে যাইতেছে বাংলাদেশের ভবিষ্যতের বিএনপি। এবার আসে মির্জা ফখরুলের গভর্নেন্সের প্রশ্নটা একটু আলোচনা করি। সুশাসন আসলে কি? সুশাসন মানে হইতেছে রাস্তাঘাট হবে, সুন্দর সুন্দর রাস্তা থাকবে, রাস্তায় আলো থাকবে, ট্রাফিক জ্যাম হবে না, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, জিনিসপত্রের দাম কম থাকবে, শান্তি, আর সবাই শান্তির ছেলে হয়ে কাল কাটাবে। কিন্তু রাষ্ট্রের কাজ কি এসব নিশ্চিত করা? এটা তো সিটি কর্পোরেশনের কাজ। রাষ্ট্র মানে তো গ্লোরিফাইড মিউনিসিপ্যালিটি না। আমাদের রাষ্ট্রে তাহলে আর্মি লাগে কেন? কূটনীতি লাগে কেন? ইসকনের সিনময়কে জেলে রাখতে হয় কেন? আপনাকে দেশের মধ্যে পন্দের আলো আর দিল্লি স্টারের বিরুদ্ধে কথা বলতে হয় কেন? কেন উদিসির মতো একটা সাংস্কৃতিক দলের বিরুদ্ধে কথা বলতে হয় কেন? নারী নীতির বিরুদ্ধে কথা বলতে হয় কেন? মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে কথা বলতে হয় কেন? সেকুলারিজমের বিরুদ্ধে কথা বলতে হয় কেন? রাখাল রাজধানীর বিরুদ্ধে কথা বলতে হয় কেন? আওয়ামী লীগের বিচার চাইতে হয় কেন? আয়নাঘর গুমের রাষ্ট্র তৈরি হয়। তার মানে পৌরসভার কাজ ছাড়াও রাষ্ট্রের গভীর কোনো কাজ আছে কি? সেটা রাষ্ট্রের কাজের মধ্যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে ক্ষমতা প্রশ্ন, শত্রু মিত্রের প্রশ্ন। রাষ্ট্রকে তার শত্রু চিহ্নিত করতে হয়। সেই শত্রু রাষ্ট্রের ভেতরে এবং বাইরে থাকে। তো তারপরে রাষ্ট্রের ধারণা, গভর্নেন্স,
সুশাসন, ক্ষমতা আর তার দার্শনিক ভিত্তি নিয়ে একটা আলাপ করি, ভয় পায় না, সেলসালাইয়া বুঝা যাবেন আর কি। রাষ্ট্রকে এই প্রসঙ্গে দুই পণ্ডিতের দুই রকম সংজ্ঞা আছে, দুই বিখ্যাত। একজনের নাম হচ্ছে ম্যাক্স ভেবার, আমরা ওয়েবার কই, আর আরেকজন হইতেছে মিশেল ফুকো। ম্যাক্স ভেবার কইছিল যে রাষ্ট্র হইতেছে সেই প্রতিষ্ঠান যা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সহিংসতা প্রয়োগের বৈধ অধিকার রাখে। অর্থাৎ রাষ্ট্রকে উনি বলছেন ইংরেজি লেজিটিমেট মনোপলি অন ভায়োলেন্স। রাষ্ট্রই একমাত্র বৈধ সহিংসতা করার মালিক। আর মনে হইতেছে সর্বনাশ, সহিংসতা করার মালিক রাষ্ট্র। তাই তো, ইংরেজি তো কইছে, ঠিকই কইছে, তাই না? তো মিশেল ফুকো বলতেছে রাষ্ট্র শুধু সহিংসতা প্রয়োগ করে ক্ষমতা প্রয়োগ করে না, রাষ্ট্রের ক্ষমতার আবার আরেকটা অংশ আছে। রাষ্ট্র জ্ঞান, বিভাজন, বিন্যাস এবং নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান, যেরকম হাসপাতাল একটা নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান, স্কুল, কারাগার একটা নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান। আর মনে হচ্ছে স্কুল কেমন করে নিয়ন্ত্রণমূলক? স্কুলে শেখানো হয়, একজন নাগরিক হওয়া শেখানো হয়। এইগুলোর মাধ্যমে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। এই শক্তিকে বলছিলেন বায়ো পাওয়ার, জৈব ক্ষমতা। এখন প্রশ্ন হইতেছে যে রাষ্ট্র মানে কি সুশাসন বা গভর্নেন্স? এটা বুঝতে হবে, না বুঝলে মির্জা ফখরুলের আর বিএনপির চিন্তার খামতি ধরতে পারবেন না। আসেন এটা আরেকটু গভীরে যে বুঝে দেখি, আরো দুইজনের কথা কইতে হবে, হাবারমাস আর হান্না আরেন্ট। এই দুইজনের কথা আলাপ করতে হবে। গভর্নেন্স বা সুশাসন কথাটা এসে মূলত নিও লিবারেল আলাপ থেকে। এখন কবেন দাদা নিও লিবারেল আবার কি? এই নিও লিবারেলিজমটা বুঝতে হবে, তাহলে বুঝবেন বিএনপি এটা উন্নত মানের ভালসুন এবং দুনিয়ার মূর্খ সদারা যায় দুটি, সে রাজনীতি বা রাষ্ট্র কিছুই বুঝে না। তো নিও লিবারেলিজম কি এটা না বুঝে দেখি। হ্যাঁ, নিও লিবারেলিজম হলো এমন একটা চিন্তাধারা বা নীতি যেখানে বলা হয় যে সরকার যত কম হস্তক্ষেপ করবে তত বাজার ভালোভাবে চলবে। অর্থাৎ বাজারই সমস্ত সমস্যার সমাধান করে দিবে, রাষ্ট্র শুধু সহায়তা করবে, নিয়ন্ত্রণ করবে না। তো এটা কিভাবে করা হবে? এটা হচ্ছে বেসরকারীকরণ করে দাও, সরকার নিজে কিছু চালাবে না, সব প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও। পানি সরবরাহ প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও, হাসপাতাল প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও, বিদ্যুৎ কোম্পানি প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও, তারপরে শিক্ষা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দাও, পুলিশও দিয়ে দাও প্রাইভেট কোম্পানিকে। 2 নাম্বার ব্যক্তিগত দায়িত্ব। সমস্যা হলে নাগরিক নিজেই দায়ী। যেমন আপনি বেকার, এটা সরকারের দোষ না, আপনার দোষ, কারণ আপনি দক্ষ না। দেশ আমার দোষ আমার, মনে আছে? হ্যাঁ, এটা হচ্ছে নিও লিবারেলিজম। আপনার দোষ, সেই জন্য আপনি চাকরি পান না, বুঝেছাও? 3 নাম্বার ব্যবসায়ীদের স্বার্থ আগে। বড় কোম্পানিগুলোকে ছাড় দেওয়া হবে, কারণ তারা বিনিয়োগ আনবে। ব্যাংকের ঋণ খেলাপি হলে ক্ষমা পাবে, কৃষক আবার ঋণ খেলাপি হলে জেলে নিয়ে যায়, বুঝেছাও? কৃষক 1000 টাকা ঋণ খেলাপি হলে তার কোমরের দড়ি বেঁধে নিয়ে যায় জেলে, কিন্তু হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি হলে তারে কালে জেলে নেয় না, তার মাথায় মুকুট পরে দেয়, বুঝেছাও? আর কি যত ভর্তুকি আছে, মানে ধরেন আপনি যে সার পান, এটা ভর্তুকি দেয় সরকার বলে, সেজন্য আপনি কম দামে সার পান, বীজ পান, এটা ভর্তুকি দেয়। এই ভর্তুকি দেবে না, এই স্বাস্থ্য, শিক্ষা, ভর্তুকি সবকিছু তুলে দেবে। ঠিক এইভাবে গরিবের চালের উপরে ভর্তুকি তুলে দিবে, সারের উপরে তুলে দিবে, বিদ্যুতের উপরে তুলে দিবে, ডিজেল তেলের উপরে তুলে দিবে, ভর্তুকি দিবে না। কিন্তু ব্যাংকের লোকসান আবার সরকার পূরণ করে দেবে টাকা চেপে, বুঝে যাও? তাহলে নিও লিবারালিজম কেন সমস্যা? এর ফলে গরিব আর কোনো সুরক্ষা পায় না, দরিদ্র মানুষেরা সুরক্ষা পায় না, সমস্ত সুরক্ষা পায় ধনীরা। গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। রাষ্ট্র তার যে একটা নৈতিক দায়িত্ব আছে এটা ভুলে যায়, বলে সবকিছু বাজার ঠিক করবে, সামাজিক নিরাপত্তা নষ্ট হয়, মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে। তার মানে হইতেছে নিও লিবারালিজম মানে মনে রেখে বাজার আগে মানুষ পড়ে, লাভ আগে ন্যায় পড়ে, প্রাইভেট ভালো পাবলিক খারাপ। তাহলে বুঝে যাও যে গভর্নেন্স বা সুশাসন কি জিনিস। এই বিশ্বব্যাংক IMF এটা বলে যে নাগরিক বলে কিছু নাই, কনজিউমার আছে, ভোক্তা আসে। তো বিশ্বব্যাংক IMF মানুষ নাগরিককে দেখে কনজিউমার অফ পাবলিক সার্ভিস, মানে রাষ্ট্রীয় সমস্ত সেবার ভোক্তা, সে নাগরিক না। আর রাষ্ট্র হলো সার্ভিস প্রোভাইডার, এই সার্ভিসটা দেবে। কিন্তু হান্না আরেন্ট বলছে রাজনীতি মানে শুধু গভর্নেন্স না, রাজনীতি মানে হলো পাবলিক স্পেসে মানুষের অংশগ্রহণ, বিতর্ক, মত প্রকাশ। যদি মানুষের স্পিচ এবং অ্যাকশন মানে বক্তব্য এবং কাজ রাষ্ট্রের কাঠামোতে জায়গা না পায়, তাহলে সেটা নিছক শাসন ব্যবস্থা, রাজনীতি না। সেজন্য আমি কইছি যে বিএনপি একটা রাজনৈতিক দল হয়ে উঠতে পারে, একটা দল হয়েছে। হাবারমাস আবার কইছে যে গণতন্ত্রের প্রাণ হচ্ছে ডেলিবারেটিভ ডেমোক্রেসি, মানে হইতেছে জনগণের মধ্যে মত বিনিময়, যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া। বাংলাদেশে দেখেন না, সেখানে গণমাধ্যম নিয়ন্ত্রিত, সংসদে বিতর্ক করতে পারে না, হয় না। সেখানে গভর্নেন্স যতই ভালো হোক না কেন, সেটা জনগণের রাষ্ট্র হইতে পারবে না। আর একজন পণ্ডিত আছেন লুই আলথুসার, মেলা পণ্ডিতের কথা কইছি, কিন্তু এগুলো শোনা দরকার আর কি, তাছাড়া আসলে বোঝা মুশকিল, অনেক জটিল বিষয়। তো লুই আলথুসার রাষ্ট্রকে দিতে 2টা যন্ত্রের সমষ্টি, একটা হচ্ছে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস, মানে যা দিয়ে আপনি পিটান আর কি, মানে ধরেন পুলিশ, আর্মি, মিলিটারি, র্যাব ইত্যাদি ইত্যাদি। আর একটা হচ্ছে ইডিওলজিক্যালি স্টেট অ্যাপারেটাস, তার মানে মতাদর্শিক যন্ত্র, যেমন স্কুল, ধর্ম, পরিবার। বাংলাদেশের 2 কাঠামো আজও অটুট, তাই শুধু প্রশাসন ঠিক করলে রাষ্ট্র বদলাবে না, ক্ষমতার আদান প্রদান এবং চেতনার রূপান্তর দরকার। তো ক্ষমতার প্রশ্নটা কেন জরুরি আরেকটু বুঝে দেখি। ক্ষমতার প্রশ্ন তোলা মানে রাষ্ট্রের প্রকৃতি, বৈধতা এবং নৈতিক অবস্থানকে পুনর্মূল্যায়ন করা। রাষ্ট্রকে যদি শুধু গভর্নেন্স বা পরিচালনার যন্ত্র হিসেবে দেখা হয়, তাহলে আমরা মূল রাজনৈতিক প্রশ্নগুলোকে পাশ কাটায় চলে যাবো। কে শাসন করতেছে, কাদের সাথে করতেছে শাসন, এবং জনগণের উপরে সেই শাসনের প্রভাব কি। মিশেল ফুকোর একটা ধারণা আছে, পাওয়ার নলেজ ধারণা। এখানে বলতেছে, সে বলতেছে পাওয়ার ইজ এভরিওয়্যার বিকজ ইট কামস ফ্রম এভরিওয়্যার। তার মানে ক্ষমতা সব জায়গাতেই আছে, কারণ এটা সব জায়গা থেকে ক্ষমতা আসে। মানে সব ক্ষমতা কেবল রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে আসে না, এটা ছড়ায় থাকে সামাজিক কাঠামোর প্রত্যেকটা কোণে 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 কোণে। তাই রাষ্ট্রের ক্ষমতা বোঝা মানে নাগরিকের জীবনের উপরে তার প্রভাব বোঝা। গ্রামসি সে একটা কথা বলছিল, হেজিমনি। হ্যাঁ, এই হেজিমনি জিনিসটা মানে হইতেছে কর্তৃত্ব, রাষ্ট্রের কর্তৃত্ব, একটা নৈতিক কর্তৃত্ব। রাষ্ট্র শুধু বল প্রয়োগ করে না, সে মানুষকে সম্মতিতে বাধ্য করে। এই সম্মতি আদায় হয় শিক্ষা দিয়ে, ধর্ম দিয়ে, মিডিয়া দিয়ে, সাংস্কৃতিক মানদণ্ড দিয়ে। এই জন্যই আমাদের সাথে প্রথম আলো ডেইলি স্টারে লাগে, কারণ এই সম্মতি তৈরি করে প্রথম আলো ডেইলি স্টার। বোঝা গেছে, এই হেজিমনি তৈরি করে। এই জন্য উদিসির সাথে লাগে, এই জন্য মঙ্গল শোভাযাত্রার সাথে লাগে, কারণ সে ওই জায়গায় সম্মতি উৎপাদন করে।
আমরা এমনি এমনি জিয়াফতের গরু ফেলা জব করি না, বুঝি চাও? এমনি এমনি বলি না যে পন্দের আলো জয় বাংলা করে দেবো, দিল্লি স্টার জয় বাংলা করে দেবো, এমনি এমনি না। কারণ ওরা সম্মতিতে বাধ্য করে। আমার যেটা রাজনীতি না, উল্টা রাজনীতি, মানে আওয়ামী লীগের পক্ষের রাজনীতিতে সম্মতি আদায় করে সে। তো আমরা যদি ক্ষমতার প্রশ্ন না তুলি না, তাহলে এই যে নৈতিক কর্তৃত্ব যেটা তৈরি করতে চায় সেইটাকে স্বাভাবিক বলে মেনে নিই। সেজন্য মনে হয় আরে সর্বনাশ, প্রথম আলোকে কেন কিছু বলবো? আমরা প্রথম আলো তো একটা সংবাদপত্র, স্বাধীন গণমাধ্যম, এটা তো কিছু কওয়া যাবে না। তো আনার ইংরেজিতে একটা কথা কইছে যে মানে ক্ষমতা যে বিষয়টা ইংরেজিতে করছে যে পাওয়ার করসপন্ড টু দ্য হিউম্যান এবিলিটি নট জাস্ট টু অ্যাক্ট বাট টু অ্যাক্ট ইন কনসার্ট। তার মানে গান যেভাবে গাওয়া হয় সেই একইভাবে যদি কাজ করে সমস্ত জনগণ, তাহলেই সেটা ক্ষমতা হয়ে ওঠে, গণক্ষমতা হয়ে ওঠে। এবং সম্মিলিত মতামত, এই পাবলিক উইল বলে এটাকে, পাবলিক উইল যদি একসাথে কাজ করে এটাই গণক্ষমতা হয়ে ওঠে। সবার সম্মতিতে সবাই যেটা চায় সেটা যদি কাজ করে রাষ্ট্রে, তাহলে এটা গণক্ষমতা হয়ে ওঠে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।